হ্যালো এভরিওয়ান, লম্বা একটা বিরতির শেষে আপনাদের সাথে আবারও কথা বলতে চলে আসলাম। বিরতিটার কারণ হচ্ছে আমি পর্তুগালে ট্রিপে গিয়েছিলাম। লং একটা ট্রিপ ছিল, যার কারণে আমি ভিডিও রেকর্ডিং এবং আপলোড করার মতো কোনো রকম সময় বের করতে পারি নাই। তো যাই হোক, যাওয়ার আগে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম চ্যানেলে, সেখানে বলেছিলাম যে আগামী কয়েক মাস আমি বিশ্বের বিভিন্ন দেশে কি কি স্কলারশিপ অপরচুনিটিস আছে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তারই সুবাদে সেই স্কলারশিপ ভিডিওটার মধ্যে আমি যে সমস্ত স্কলারশিপের ব্যাপারে কথা বলেছিলাম, তার মধ্যে একটা স্কলারশিপের কিন্তু অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। সেই স্কলারশিপের ব্যাপারে আজকে খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব। তো যে স্কলারশিপের কথা বলছি, স্কলারশিপটার নাম হচ্ছে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। রাশিয়ান নাম আমরা কম বেশি সবাই কিন্তু শুনেছি। সেই রাশিয়ান সরকার প্রতি বছর বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটা গভর্নমেন্ট স্কলারশিপ অফার করে থাকে। প্রতি বছরই যেই নাম্বার অফ স্টুডেন্ট রাশিয়াতে স্কলারশিপের আন্ডারে পড়াশোনা করতে যায়, সেটা 100 থেকে 120-এর মধ্যে আপ ডাউন করে। গত বছরে এই নাম্বারটা ছিল 110 জন। তো সেই সুবাদে এই বছরেও এই স্কলারশিপের অ্যানাউন্সমেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। ধানমন্ডিতে অবস্থিত রাশিয়ান হাউস যেটা আছে আমাদের, তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে, সেখানে আমি এই সার্কুলারটা পেয়েছি। সেটাই বিস্তারিত অ্যানালাইসিস করে আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি। যারা ইন্টারেস্টেড তারা ভিডিওটার শেষ পর্যন্ত থাকবেন। আশা করি খুঁটিনাটি সবকিছু যা আপনাদের জিজ্ঞাসা থাকবে সবকিছু ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এরপরেও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কথা না বাড়িয়ে মূল আলোচনাতে চলে যাচ্ছি। তো রাশিয়ান যে গভর্নমেন্ট স্কলারশিপটা, এটা কিন্তু ফুললি ফাইন্যান্সড স্কলারশিপ না। বড় বড় যে সমস্ত ফুললি ফাইন্যান্সড স্কলারশিপ আছে তার থেকে বেনিফিট যথেষ্টই কম, তবে তারপরেও এখানে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় সেটাও কিন্তু নিতান্তই কম না। আর হ্যাঁ, এই স্কলারশিপটা অফার করা হয় ব্যাচেলার্স, মাস্টার্স এবং পিএইচডি, এই 3টে প্রোগ্রামে অফার করা হয়ে থাকে। আমি আগেও বলেছি, ব্যাচেলার স্টুডেন্টদের জন্য নাম্বার অফ স্কলারশিপের সংখ্যা খুবই কম। সো যারা ব্যাচেলারে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু ভালো একটা অপশন হতে পারে। প্রথম কথাটা, কি কি ফ্যাসিলিটিস পাবেন আপনারা সেটা নিয়ে একটু আলোকপাত করি। তো এই স্কলারশিপের অ্যাওয়ার্ডিরা যারা থাকবে তাদেরকে কোনো টিউশন ফিস প্রদান করতে হবে না। আমরা সবাই জানি যে হায়ার এডুকেশন ইনস্টিটিউশন যেখানে যান না কেন সেখানে একটা হিউজ অ্যামাউন্টের টিউশন ফিস প্রদান করতে হয়। তো এই স্কলারশিপের অ্যাওয়ার্ডিদের কিন্তু সেই ধরনের কোনো টিউশন ফিস প্রদান করতে হচ্ছে না। এর বাইরে আপনারা মান্থলি একটা স্টাইপেন্ড পাবেন। স্টাইপেন্ডের অ্যামাউন্টটা আমি এক্স্যাক্টলি কোথাও থেকে বের করতে পারিনি, তবে যেটুকু খোঁজ খবর নিয়েছি তাতে জানতে পেরেছি যে অ্যামাউন্টটা খুব বেশি সেটা কিন্তু না, তবে মিনিমাম যে অ্যামাউন্টটা পাবেন সেটা নিয়ে আপনার লিভিং কস্টে কিছুটা হলেও সাপোর্ট করবে। আর এই স্কলারশিপের আন্ডারে আপনাদের অ্যাকোমোডেশনে কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা। তো যাই হোক, এই স্টাইপেন্ড এবং ডিসকাউন্ট মিলিয়ে আপনার লিভিং কস্ট কাভার করা একটু টাফ হতে পারে। সেক্ষেত্রে আপনাকে ফাইন্যান্সিয়াল হেল্প নিতে হতে পারে আপনার ফ্যামিলি থেকে, অথবা আপনি কিন্তু চাইলে পার্ট টাইম করে আপনার এই কস্টটা ম্যানেজ করতে পারবেন, কারণ এখানে কিন্তু পার্ট টাইম স্টুডেন্ট জব অ্যাভেলেবল এবং পারমিশন আছে। নেক্সট একটা ভালো বেনিফিট আছে, সেটা হচ্ছে এই স্কলারশিপে কিন্তু আবেদনের জন্য ইংলিশ প্রফিসিয়েন্সি নট ম্যান্ডেটরি। তার মানে হচ্ছে আবেদনের জন্য আপনাকে আইএলটিএস, টোফেল, জিআরই কোনো স্কোরই শো করতে হচ্ছে না। আপনাকে আবেদনের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস প্রদান করতে হবে না। অন্য সকল গভর্নমেন্ট স্কলারশিপে আবেদনের জন্য যেটা আপনাদের কম্পালসারি একটা ডকুমেন্টস থাকে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সেই সার্টিফিকেটও এখানে নট নেসেসারি। অ্যান্ড অফকোর্স স্কলারশিপে সিলেক্ট হলে আপনাকে কোনো ব্যাংক স্টেটমেন্টও কিন্তু শো করতে হবে না। এর বাইরে স্কলারশিপের সিলেকশনের পর রাশিয়ান ল্যাঙ্গুয়েজ এবং কালচার রিলেটেড যত কোর্স আছে সেগুলো আপনাকে ফ্রি অফ কস্ট অফার করা হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি ওখানে যাওয়ার পরে বুক এবং এডুকেশনাল সাপ্লিমেন্ট ক্রয় বাবদ আপনাকে কিছু ফিনান্সিয়ালি অ্যাসিস্ট্যান্স দেয়া হবে।
তো এই হচ্ছে ওভারঅল এই স্কলারশিপে আপনারা কি কি সুবিধা পাবেন সেটা। তো সুবিধা যেহেতু বলেছি, এবার একটু অসুবিধার দিকে আলোকপাত করা যাক। তো যেহেতু আমি সুবিধার মধ্যে এয়ারফেয়ারের কথা বলিনি, তার মানে বুঝতে পারছেন যে এই স্কলারশিপে স্টুডেন্টদের যাতায়াত বাবদ কোনো খরচ বা এয়ারফেয়ার প্রোভাইড করা হবে না, এটা আপনাকে বিয়ার করতে হবে। অনেক গভর্নমেন্টের স্কলারশিপে কিন্তু এই প্রবলেমটা আছে। সেকেন্ডলি, আপনার ভিসা আবেদন, হেলথ ইন্স্যুরেন্স এবং ডকুমেন্ট অ্যাটেস্টেশন এবং ট্রান্সলেশন বাবদ যেই সমস্ত খরচ হবে, সেই খরচগুলো কিন্তু আপনাকে নিজেকে বিয়ার করতে হবে। স্কলারশিপ অথরিটি থেকে আপনাকে কোনো রকম হেল্প করা হবে না। অ্যান্ড অফকোর্স, যেটা আগেও বলেছি যে স্টাইপেন্ডের অ্যামাউন্টটা যথেষ্টই কম, সো স্টাইপেন্ড দিয়ে আপনার লিভিং কস্ট কাভার করা এটা কিন্তু একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। অ্যান্ড লাস্টলি, রাশিয়া কিন্তু সেনজেন কান্ট্রি না, এটা অনেকে হয়তো জানেন না। সো আমরা এখান থেকে সেনজেনের মধ্যে যেভাবে ফ্রি অফ ভিসা সব জায়গাতে মুভ করতে পারি, রাশিয়া থেকে কিন্তু এটা সম্ভব হবে না। সেখান থেকে ইউরোপিয়ান অন্য যে কোনো দেশে আপনাকে মুভ করতে হলে আপনাকে লিগ্যাল প্রসিজারের মাধ্যমে ভিসা আবেদন করে যেতে হবে। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এই স্কলারশিপে আপনি যেই প্রোগ্রামে যান না কেন, ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি, আপনাদের কিন্তু ম্যাক্সিমাম কোর্সই অফার করা হবে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। তবে ওই যে বললাম, যাওয়ার পরই আপনাদের রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সটা ফ্রি অফ কস্ট অফার করা হবে। তো এই হিসাবে আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখে গেলে এই কোর্সগুলো কিন্তু নিতে আপনার খুব একটা বেগ পাওয়া লাগবে না। তো সুবিধা অসুবিধা তো সবই বলে দিলাম। তো এইবারে এই অ্যাপ্লিকেশনের ডেডলাইন কবে, যোগ্যতা কি কি লাগবে এবং কিভাবে আবেদন করবেন, এই বিষয়টার দিকে আলোকপাত করছি। তো আগেই বলেছি, আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। গত অক্টোবরের 7 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং ডেডলাইন যেটা দেয়া আছে সেটা হচ্ছে জানুয়ারির 15 তারিখ। তার মানে বুঝতে পারছেন যে আপনাদের কাছে অলমোস্ট 2 মাসের মতো সময় আছে। লম্বা একটা টাইম। আপনারা কেউ যদি এখন অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আবেদন করতে পারেন। অ্যান্ড কি কি যোগ্যতা লাগবে, আগেই বলেছি যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নট ম্যান্ডেটরি। এই স্কলারশিপ 3টা প্রোগ্রামে অফার করা হয়, ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি। এবং এই ক্ষেত্রে যে সিজিপিএ রিকোয়ারমেন্টটা আছে সেটা হচ্ছে মোটামুটি 60 to 60% সিজিপিএ থাকলেই হবে আপনার আগের এডুকেশনাল যে লেভেল আছে সেইটাতে। তো এটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন। 60 to 60% কিন্তু খুব হাই সিজিপিএ সেটা কিন্তু না। তো এটা থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কারো যদি এর থেকে কম সিজিপিও থাকে, সেই ক্ষেত্রেও এটা সলিউশন আছে। আপনার এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু এখানে হিউজ একটা ভূমিকা রাখবে। তো আমি আমার এর আগে একটা ভিডিওতে চ্যানেলে যেটা আপলোড করেছি সেখানে কিন্তু বলেছি যে কি কি ডকুমেন্টস লাগে এবং সেখানেও আলোচনা করেছি আপনার লো সিজিপিএ থাকলে সেটাকে কাভার আপ কিভাবে করবেন। তো আপনারা ইন্টারেস্টেড থাকলে ভিডিওটা দেখে নেবেন। তো যেহেতু ডকুমেন্টসের কথাটা বললাম, তো সেহেতু আপনারা ডকুমেন্টসটা ওই ভিডিও থেকে দেখে নিতে পারেন। ওখানে আমি বিশ্বের বিভিন্ন দেশে স্কলারশিপের আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগে সেপারেটলি আলোচনা করেছি। এখানে সংক্ষেপে একটু বলে দেই, সেটা হচ্ছে আপনি যেই লেভেলে আবেদন করেন, আপনার তার আগের লেভেলের এডুকেশনাল ডকুমেন্টস মানে সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, এই জিনিসগুলো লাগবে। তবে এখানে শর্ত আছে, এই ডকুমেন্টগুলো আপনাকে অ্যাটেস্টেড করে তারপরে জমা দিতে হবে। অ্যাটেস্টেশনটা হচ্ছে এসএসসি সার্টিফিকেট আপনাকে বোর্ড থেকে এবং অনার্স মাস্টার্স এগুলো আপনার ইউনিভার্সিটি থেকে ফার্স্টলি অ্যাটেস্টেড করতে হবে। দেন এটা যাবে মিনিস্ট্রি অফ এডুকেশনে। সেখান থেকে অ্যাটেস্টেশনের পরে আপনাকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে থার্ড অ্যাটেস্টেশন কমপ্লিট করতে হবে। তো এই অ্যাটেস্টেশনগুলো কমপ্লিট করার পরে কিন্তু আপনি আবেদনটা শুরু করবেন। এরপর লাগে আপনার একটা সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি। এর বাইরে আপনার লেটার অফ রিকমেন্ডেশন লাগবে কোনো একজন টিচারের থেকে, সেটা একটা দিলেও হবে। তবে মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 2টা বা 3টা লেটার অফ রিকমেন্ডেশন সাবমিট করার। অ্যান্ড আপনার লাগবে হচ্ছে এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার। এটা কিন্তু হিউজ একটা ইম্প্যাক্ট ফেলে যে কোনো স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে। তো এইটা তৈরির ক্ষেত্রে আপনারা একটু ভালো মতো ফোকাস করবেন।
দেন যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একাডেমিক একটা সিভি লাগবে। ইউরোপাস সিভিটা সাবমিট করার চেষ্টা করবেন, তবে এটা স্ট্রিক্টলি নট রিটেন দ্যাট ইউরোপাস সিভি লাগবে। তো আপনারা অন্য কোনো ফরম্যাটে সিভিও দিতে পারেন। অ্যান্ড পাশাপাশি আপনার এক্সট্রা কারিকুলার, কো কারিকুলার যত ধরনের যা সার্টিফিকেট আছে সব কিছু আপনারা সাবমিট করার চেষ্টা করবেন। এবারে আসবো আবেদন কিভাবে করবেন। তো একটা ভিডিওতে সম্পূর্ণ আবেদন প্রসেসটা আমার পক্ষে আপনাদের বুঝিয়ে দেওয়া সম্ভব না। যদি সম্পূর্ণ আবেদন প্রসিজারটা আপনারা দেখতে চান তাহলে কমেন্টে আমাকে জানাবেন, আমি পরবর্তীতে আপনাদের আবেদন করে সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে করবেন। তো আজকের ভিডিওতে সংক্ষেপে আমি একটু বলি। যেই অ্যানাউন্সমেন্টটা রাশিয়ান হাউস থেকে দেওয়া হয়েছে সেখানে একটা অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়েছে ওরা, আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই লিঙ্কে ঢুকে আপনাকে একটা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর হ্যাঁ, এই অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে কিন্তু ওখানে বলা আছে আপনার একটা আউটলুক আইডি খুলতে হবে। আপনার নর্মাল ইমেল আইডি দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, আউটলুক আইডিটা খুলে আবেদনটা আপনি করতে পারবেন। অ্যান্ড আবেদনটা কমপ্লিট করার পরে আবেদনের যে ফর্মটা সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে সেই ফর্মটা প্রিন্ট আউট করে যে সমস্ত ডকুমেন্ট আপনি আবেদনের সময় আপলোড করেছেন সেই সমস্ত ডকুমেন্টের একটা করে কপি অ্যান্ড যে ছবিটা আপলোড করেছেন সেই ছবিটা সাথে অ্যাটাচ করে দিবেন। অ্যান্ড লাস্টলি যেই এডুকেশনাল ডকুমেন্টসগুলো আপনি যে মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করে নিয়ে এসেছেন সেইটার একটা কপি। এখানে খেয়াল করবেন যে আপনি যখনই অ্যাটেস্টেড করবেন মূল সার্টিফিকেটের সাথে 2টা বা 3টা ফটোকপিও অ্যাটেস্টেড করে নেবেন। এবং এইখানে সাবমিট করার সময় মূল যে অ্যাটেস্টেড সার্টিফিকেট সেটার ফটোকপি করে কিন্তু দিবেন না, আপনার ফটোকপি করা অ্যাটেস্টেড যেটা আছে, মানে আপনি ফটোকপি করে সেটা মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করে নিয়েছেন সেই ডকুমেন্টসটা এখানে সাথে সাথে দিয়ে দিবেন। তো এই জিনিসগুলা সবকিছু রেডি করার পরে একটা A4 সাইজের খামে করে ধানমন্ডিতে যে রাশিয়ান হাউস আছে সেইখানে আপনাকে জমা দিতে হবে। জমা দেওয়ার একটা টাইম টেবিল আছে, সেটা হচ্ছে এটা খোলা থাকে সানডে টু থার্সডে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা জমা দিতে পারবেন। সেটা আপনি পার্সোনালি নিজেও জমা দিতে পারেন বা অন্য যে কারো মারফত আপনি কিন্তু জমা দেওয়াতে পারেন। দ্যাটস নট এ বিগ ডিল। আর হ্যাঁ, সবকিছু কমপ্লিট করার পরে এটা হচ্ছে কালচারাল হাউস যেটা আছে তারা আপনাদের সকল অ্যাপ্লিকেশন অ্যানালাইজ করার পরে পরবর্তীতে সিলেকশনের ক্ষেত্রে কি করবে, একটা শর্ট লিস্ট করবে ক্যান্ডিডেটদের। এই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের পরবর্তীতে ইমেলের মাধ্যমে হোক বা যে কোনো ওয়েতে হোক অ্যাপ্রোচ করে ইন পার্সন ইন্টারভিউয়ের জন্য ঢাকাতে কল করা হবে। এবং ইন্টারভিউয়ে আপনাকে নর্মালি মোটিভেশন রিলেটেড কিছু প্রশ্ন করা হয়ে থাকে, তো এটা নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নেই। আর এই ইন্টারভিউটা আপনি ইংলিশে বা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ যদি কেউ জানা থাকে তাহলে তারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজেও দিতে পারে। অ্যান্ড সব কিছু কমপ্লিট হওয়ার পরে লাস্টলি ইন্টারভিউ রেজাল্ট এবং সকল ডকুমেন্ট অ্যানালাইসিস করার পরে রাশিয়ান হাউস থেকে কিন্তু একটা ফাইনাল লিস্ট প্রোভাইড করা হবে যারা সিলেক্টেড হয়েছে সেই হিসেবে। গেল ওভারঅল রাশিয়ান স্কলারশিপের ব্যাপারে আমার পক্ষ থেকে আমি যেটুকু জানতাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারা ইন্টারেস্টেড স্কলারশিপটাতে আবেদনের জন্য তারা সময় নষ্ট না করে সকল ডকুমেন্টস রেডি করার চেষ্টা করতে থাকেন এবং হাতে যথেষ্ট সময় আছে, আপনারা আবেদন কিন্তু শুরু করে দেন। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।